প্রথম আলো একটি প্যারালাল রাষ্ট্র, একটি ডিপ স্টেট। আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি, এইটা আমাদের দেখবার ভুল। প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র। আবার বলছি, প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র। কেন প্রথম আলোর বিরুদ্ধে এত রাগ, এত ক্ষোভ? কেনই বা তাদের প্রতি এই তীব্র প্রতিক্রিয়া? সবই কি তাদের প্রতি বিদ্বেষ বা রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের সুপরিকল্পিত একটি পদ্ধতিগত পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার ইতিহাস? তদন্তে দেখা যায়, সময়ের সাথে সাথে প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করেনি, বরং সুনির্দিষ্ট গল্প বুনেছে, জনমত গঠন করেছে এবং রাজনৈতিক বাস্তবতা নির্মাণে সরাসরি অংশ নিয়েছে। এর প্রতিটি পর্যায়ে রয়েছে মতিউর রহমানের সম্পাদকীয় নেতৃত্বের ছাপ। তাহলে এই ক্ষোভ কি আদৌ অযৌক্তিক, নাকি এটি দায়বদ্ধ নাগরিক ও সংবেদনশীল পাঠকের একটি অনিবার্য ও যৌক্তিক প্রতিক্রিয়া? প্রথম আলো যেভাবে জঙ্গি ন্যারেটিভ তৈরি ও রাজনৈতিক এজেন্ডা চালিয়েছে তা সাংবাদিক ইলিয়াস হোসেনের তদন্তভিত্তিক প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। তার প্রতিবেদন অনুযায়ী পত্রিকাটি বিএনপির বিরুদ্ধে প্রোপাগ্যান্ডামূলক নিউজ করেছে, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে, কৃত্রিমভাবে মৌলবাদী হুমকির আখ্যান তৈরি করেছে, এমনকি বিডিআর বিদ্রোহের মতো ট্র্যাজেডিতে সরকারের পক্ষে ভিত্তি স্থাপনে সক্রিয় ভূমিকা রেখেছে। সর্বোপরি ইলিয়াস হোসেনের ডকুমেন্টারিটি প্রমাণ করে যে কিভাবে প্রথম আলো বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদী অনুপ্রবেশের একটি ভিত্তিহীন ও উত্তেজনাপূর্ণ ন্যারেটিভ সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করেছিল। বাংলাদেশে জঙ্গিবাদ সংক্রান্ত সংবাদ ও ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা ছিল সবচেয়ে সক্রিয় ও উদ্দেশ্যমূলক। কোনো গভীর তদন্ত কিংবা প্রমাণ ছাড়াই পত্রিকাটি বহু ব্যক্তি ও গোষ্ঠীকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়েছে। এই প্রচারণা তারা কখনো এককভাবে, কখনো প্রশাসনের সমর্থনে, আবার কখনো সরকারকে চাপ প্রয়োগের দ্বারা করার চেষ্টা করেছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, মতিউর রহমানের প্রথম আলো হাসিনা সরকারের প্রতি এতটা অনুগত ছিল কেন? উত্তরটা হয়তো প্রশ্নের মতোই সহজ। সম্পর্কে যে তারা বেআই। শেখ হাসিনার আপন ফুফাতো বোনের নাম হাবিবা রহমান, তার মেয়ে সাইকা জামান আনিকা হচ্ছে মতিউর রহমানের ছেলে মাহমুদুর রহমান শাসার প্রথম স্ত্রী। এই সম্পর্কের জের ধরেই ভারত আর প্রথম আলোকে এক করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়, বরং বহু আগ থেকেই নিজেকে রাজনৈতিক শক্তি হিসেবে এটি প্রকাশ করতে থাকে। কারা রাজনীতি করবে আর কারা করবে না সেই প্রেসক্রিপশনও দিতে থাকে তারা। বিএনপির বিরুদ্ধে তাদের চালানো একপাক্ষিক ও সংঘবদ্ধ প্রচারণার নজির বাংলাদেশের সাংবাদিকতায় বিরল। বলা চলে, বিএনপির মতন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা নেতিবাচক কোনো নিউজই করেনি। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত যখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বহিরাগত শক্তির দিকে ইঙ্গিত করতে শুরু করে, তখনই প্রথম আলো সক্রিয় হয়ে ওঠে একটি বিশেষ ন্যারেটিভ গড়তে, যা সাংবাদিক ইলিয়াস হোসেন তার তদন্তে বিশদভাবে উন্মোচন করেছেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের উপর চালিত হাসিনার গণহত্যা নিয়ে প্রথম আলোর ভূমিকা ছিল সুস্পষ্টভাবে একপাক্ষিক ও প্রোপাগান্ডামূলক। পত্রিকাটি আপামর জনগণের কাছে হেফাজতকে একমাত্র সন্ত্রাসী ও সহিংস গোষ্ঠী হিসেবে চিত্রিত করতে হেফাজতের তাণ্ডব, দোকানে আগুন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, হেফাজতের শক্তি ও সরকারের অসহায়ত্ব এরকম উত্তেজনাপূর্ণ শিরোনাম দিয়ে নিউজ করেছিল। অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা ও দায়বদ্ধতা সম্পর্কে কোনো গভীর বা সমালোচনামূলক অনুসন্ধান তাদের কোনো প্রতিবেদনে ছিল না। প্রথম আলোর অপসাংবাদিকতার তালিকা অনেক দীর্ঘ। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল হলি আর্টিজান হামলায় নিহত প্রথম আলোর মালিকের নাতি ফারাজ আইয়াজ হোসেনকে নিয়ে বানোয়াট মহানায়কোচিত গল্প তৈরি। প্রথম আলো দাবি করেছিল যে ফারাজ দুই বান্ধবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু ঘটনার তদন্তকারী একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন যে এই দাবির পক্ষে সুস্পষ্ট বাস্তব কোনো প্রমাণ নেই, অর্থাৎ গল্পটি ছিল সম্পূর্ণ কাল্পনিক। এক্ষেত্রে কেউ পারিবারিক আবেগের দোহাই দিতে পারেন, কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মিডিয়া হাউস বহু সংবেদনশীল ও জাতীয় গুরুত্বের ইস্যুতেই ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃতি ও বিভ্রান্তি নির্মাণে জড়িত ছিল। ডিসেম্বর 2013-তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি ভাষণে শেখ হাসিনার দালালি,
মিডিয়ার হত্যাকাণ্ড এবং হেফাজতের আন্দোলনে আলেমদের শহীদ করা নিয়ে কঠোর সমালোচনা করেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। তবে প্রথম আলোর মতো প্রভাবশালী হলুদ সংবাদ মাধ্যম তার সমগ্র বক্তব্য সম্পাদনা করে হেফাজতের আলেমদের শহীদ করা কথাকে সম্পূর্ণ বাদ দিয়ে ফেলে। এছাড়াও 2016 সালে গাইবান্ধার একজন আওয়ামী লীগ সংসদ সদস্য নিহত হলে প্রথম আলো সহ রাষ্ট্রযন্ত্র দাবি করে জামাত শিবিরই নাকি তাকে খুন করেছে। ব্যাপক গ্রেপ্তারের পর 2019 সালের রায়ে প্রমাণ হয় হত্যাকাণ্ডে আসলে জাতীয় পার্টির সাবেক এক সংসদ সদস্য জড়িত ছিল। অথচ প্রথম আলো বা প্রশাসন কখনোই এমন ভুল তথ্যের জন্য জামাতের কাছে ক্ষমা চায়নি। এভাবেই একপাক্ষিক রিপোর্টিংয়ের মাধ্যমে জামাতকে দানব হিসেবে প্রতিষ্ঠা করার একটি মনস্তত্ত্ব শহুরে মধ্যবিত্তদের মাঝে তৈরি করা হয়েছে। এই ধারা শুধু গত 15 বছর নয়, 80-র দশক থেকেই চলছে। এছাড়াও কখনো ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জবানবন্দি, ইসকনের সম্ভাব্য উগ্রবাদী গ্রুপের তথ্য ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা এবং জুলাই আন্দোলনে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে নীরবতা, ভারতের পানি সন্ত্রাস সম্পর্কে চেপে যাওয়া, বন্যার্তদের সহায়তায় আলেমুলামাদের অবদান ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা, এমনকি আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলাকে হামলা হিসেবে উপস্থাপন করা এবং আরও বহু জিনিসকে বিকৃতভাবে উপস্থাপন করার মতো ঘটনা প্রথম আলো ঘটিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই এই সন্দেহের আলো অর্ধসত্য অথবা সম্পূর্ণ মিথ্যাকে একটি নেতিবাচক ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভে রূপ দিতে সক্রিয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন লোকজন সংবাদপত্র অনুসন্ধান করে ইতিহাস লিখবে। তারা প্রথম আলো বা দ্য ডেইলি স্টারের পাতায় সময়ের বহু বাস্তবতা ও জনমনের সত্যিকারের প্রতিধ্বনি খুঁজে পাবে না, বরং তারা পাবে সম্পাদিত ও বিশেষ এজেন্ডা দ্বারা নির্মিত বাস্তবতার ছায়াচিত্র। এভাবেই ইতিহাসের পাতায় স্থান পাবে না সেদিনের সাধারণ মানুষের কণ্ঠস্বর বা পুরোদস্তুর সত্য, বরং লেখা হবে একটি বিকৃত ও নির্বাচিত ইতিহাস, যার মূলে রয়েছে ক্ষমতার চাপে নত কিংবা স্বেচ্ছায় বেছে নেওয়া নীরবতা। প্রথম আলোর সম্পাদকীয় নীতি বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট বৈপরীত্য চোখে পড়ে। পত্রিকাটি গত 1.5 দশক ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করেনি, এমনকি এটি ভারত কর্তৃক প্রবল আধিপত্য বিস্তারের সমালোচনাও করেনি, বরং সব সময় চুপ ছিল। অথচ একই সময়ে তারা পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি নিয়মিত ও সক্রিয়ভাবে তুলে ধরে। গুগলে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে প্রথম আলো এটা লিখে সার্চ করলে তাদের 20টিরও বেশি সংবাদ পাওয়া যায় এই বিষয়ে। অথচ ঐতিহাসিকভাবে পাকিস্তান শেখ মুজিবুর রহমানের সময়ে ক্ষমা চেয়েছিল এবং কূটনৈতিক সম্পর্কও সে সময় পুনরুদ্ধার হয়েছিল। এমনকি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সময়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই 71 নিয়ে ক্ষমা প্রার্থনার রাজনীতি তারপরও কেন অব্যাহত রাখা হলো? পত্রিকাটির কেন্দ্রীয় অবস্থান কি প্রকৃতপক্ষে দেশীয় জনস্বার্থের কথা ভাবে, নাকি একটি নির্দিষ্ট বৈদেশিক এজেন্ডার প্রতি সার্বক্ষণিক আনুগত্য প্রকাশ করে? সুশীল এলিট ক্লাসের প্রিয় সংবাদপত্র প্রথম আলোর বিরুদ্ধে দিন ইসলাম অবমাননার একাধিক গুরুতর অভিযোগও রয়েছে। 2024 সালের ঈদ উপলক্ষে একটি কুকুরের ছবি ব্যবহারের মাধ্যমে এই বিতর্ক নতুন করে সৃষ্টি হয়। প্রথম আলোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে উল্টো অভিযোগকারীর জীবনই হুমকির মুখে পড়ে যায়। এছাড়া পত্রিকাটির সাথে জড়িত ব্যক্তিরা ইসলামের পবিত্র বিষয় যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিংবা কুরআনের আয়াতকে কৌতুক ও বিদ্রূপের বিষয়বস্তু বানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে। প্রথম আলো ধারাবাহিকভাবে ভারতীয় ন্যারেটিভ প্রতিষ্ঠায় কাজ করেছে, কখনো ধার্মিকতার প্রকাশ্য অনুশীলনকে জঙ্গিবাদ এবং কখনো গরুর মাংস খাওয়ার ইচ্ছাকে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য হিসেবে চিত্রিত করেছে তারা। ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র বিশ্বাসকে ক্রমাগত অপরাধীকরণ এবং হেয় প্রদর্শনের এই কৌশলগুলোর উদ্দেশ্য কি?
কাদেরকে সন্তুষ্ট করার জন্য? এই বিতর্কিত ও বিভাজনমূলক এজেন্ডাটি কার স্বার্থ পূরণ করছে এবং এর পেছনে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তির সমর্থন বা নির্দেশনা কাজ করছে তা নিশ্চয়ই বিস্তারিত খুলে বলার প্রয়োজনীয়তা রাখে না। এটি একটি স্বাধীন সংবাদ মাধ্যমের ভূমিকা নয়, বরং একটি নির্দিষ্ট আদর্শিক মিশনে নিয়োজিত সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা। প্রথম আলোর সংবাদকর্মের ভাষা ও ধরন দেখলে অবাক হতে হয়। উদাহরণস্বরূপ, তারা বাংলাদেশের মানুষকে অভিবাসন প্রসঙ্গে অবৈধ আখ্যা দেয়। অন্যদিকে ভারতীয়দের জন্য ব্যবহৃত হয় নথিপত্রহীনের মতো নরম শব্দ। একইভাবে ভারত চীন নদীবিরোধ নিয়ে তারা উচ্চস্বরে প্রতিবেদন করে, কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে ফারাক্কা কিংবা তিস্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত পানি সম্পদ ইস্যুতে তাদের ভূমিকা চুপসে যায়। এছাড়া জাতীয় ট্র্যাজেডির সময়ও তারা মূল ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার কাজও ভালোই করতে পারে। যেমন 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার সময় তারা গাছের ক্ষতিকে প্রধান ইস্যু বানিয়েছিল, আর 2024 সালের শিক্ষার্থী হত্যার পর তাদের প্রতিক্রিয়া কেন্দ্রীভূত হয়েছে রাস্তার ভাস্কর্য ও মুরালের ক্ষতির শোকে। 2016 সালে ভারত থেকে আসা একটি বন্য হাতির কাহিনী প্রথম আলো ব্যাপকভাবে কভার করেছিল। এই বিষয়ে তারা প্রায় 2 ডজন প্রতিবেদন তৈরি করে। কিন্তু এই একই সময়ে প্রতি বছর ভারতের বাঁধ থেকে নিয়ন্ত্রিত পানি নির্গমনের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলে সৃষ্ট কৃত্রিম বন্যা, যা কোটি কোটি মানুষের জীবন জীবিকাকে ধ্বংস করে, তা নিয়ে পত্রিকাটি কোনো গভীর বা স্পষ্ট প্রতিবেদন তৈরি করেনি। তারা বন্যার আসল কারণ অস্পষ্ট রেখে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত ছিল। এই দ্বিচারিতা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে প্রথম আলোর অগ্রাধিকার জনদুর্ভোগ নয়, বরং নির্দিষ্ট একটি ন্যারেটিভ প্রচার করা এবং জনমতকে সুপরিকল্পিতভাবে প্রভাবিত করার চেষ্টা করা। 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনকে ব্যর্থ বা অকার্যকর প্রমাণ করতে কত শত প্রচেষ্টা প্রথম আলোর, এসব কি ভোলা যায়? আন্দোলনের নেতিবাচক প্রভাব দেখাতে তারা ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে। তবে তারা কখনোই এই বিষয়টি স্পষ্ট করে না যে আক্রান্তদের কতজন প্রকৃতপক্ষে কেবল ধর্মীয় পরিচয়ের জন্য আর কতজন আওয়ামী লীগের সাথে সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে মতিউর রহমানের বিষয়ে কথা বলেন। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে কৌশলী ও মতলববাজ হিসেবে চিত্রিত করেন। সামরিক বাহিনী প্রধানের সাথে তার সাক্ষাৎকারে তিনি ইচ্ছাকৃতভাবে দেশের বর্তমান সংকটের দায় সব রাজনৈতিক দলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। তার এই বক্তব্য নিরপেক্ষ সাংবাদিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত এজেন্ডা বাস্তবায়ন, যা বিএনপি জামাত সরকারের সময়েও তার পত্রিকা একই রকম পক্ষপাতদুষ্ট ও গন্ধমার্শাল সাংবাদিকতা চালিয়েছিল। 2001 থেকে 2006 সালে বিএনপির সংবাদপত্রের স্বাধীনতাকে ব্যবহার করে প্রথম আলো তারেক রহমান সহ দলটির বিরুদ্ধে ভিত্তিহীন, অযাচিত ও উত্তেজনাপূর্ণ সংবাদ পরিবেশন করে। তাদের সেই প্রতিবেদনগুলো নির্ভরযোগ্য, সূত্রবিহীন, ভারসাম্যহীন এবং প্রায়শই আইনি চ্যালেঞ্জের লক্ষ্যবস্তু হওয়ার মতো ছিল। কিন্তু গণমাধ্যমে বিশ্বাসী বিএনপি কখনোই তাদের বিরুদ্ধে মামলা করেনি। বর্তমান সাক্ষাৎকারে মতিউর রহমান আবারও তার মতামত চাপিয়ে দিতে গিয়ে দাবি করেছেন যে অতীত আন্দোলন থেকে কোনো সংস্কার আসেনি। এটি বিএনপির দীর্ঘদিনের সংস্কার পরিকল্পনা ও 31 দফা এজেন্ডাকে অস্বীকার করার চেষ্টা মাত্র। ইলিয়াস হোসেনের তদন্তে প্রমাণিত হয়েছে কিভাবে মতিউর রহমানের প্রথম আলো জজ মিয়ার মতো অপরাধীকে নির্দোষ হিসেবে উপস্থাপন করে পাঠককে ধোঁকা দিয়েছিলেন। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত মতাদর্শিক প্রজেক্ট, যা দীর্ঘদিন ধরে স্বার্থান্বেষী মহলের নির্দেশনায় একটি বিকৃত বাস্তবতা নির্মাণে নিয়োজিত ছিল। এর সাংবাদিকতা ছিল প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক হাতিয়ার, যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো, সংঘাত তৈরি করা এবং একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডাকে এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের নির্মম সত্য হল, সত্য কখনো চাপা থাকে না। আজ প্রথম আলোর বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভ ও প্রতিক্রিয়া শুধু তার অতীতের পক্ষপাতদুষ্ট ভূমিকারই ফল নয়, বরং একটি সচেতন সমাজের প্রত্যাশিত জবাব, যে সমাজ সত্য, ন্যায় ও স্বাধীন সংবাদ মাধ্যমের প্রতি আস্থা রাখতে চায়। একটি দেশ তখনই সামনে এগোয় যখন তার গণমাধ্যম দায়িত্বশীল, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ ভূমিকা পালন করে।